ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জেফরি ভাই এবং ভৌতিক কথার সকল লিসনার্সগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাজিশিয়ানের আরো একটি ঘটনা বা আরো একটি পর্ব। ঘটনাটি শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ম্যাজিশিয়ানের প্রচার হওয়া পূর্বের ঘটনাটি এখনো যারা শুনেননি তারা সকলে শুনে আসবেন। আর তা না হলে আপনারা আজকের ঘটনাটা অনেক কিছুই বুঝতে পারবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সোজা ঘটনায় চলে যাব। আপনারা সকলেই মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। ম্যাজিশিয়ান পর্ব 4 যেখানে শেষ হয়েছিল, আমি ঠিক সেখান থেকে শুরু করছি আজকের ঘটনা। মহিলাটি হিংস্র চাহনিতে জুলেখা এবং আহমেদ অনেকটাই ভয় পেয়ে যায়। আহমেদ জুলেখা কাঁধে করে নিয়ে হাত জড়িয়ে ধরে, আর মনের ভেতরে একটাই কথা যেন ঘুরতে থাকে, এ আবার কোন বিপদ এসে পড়লাম। মহিলার ধ্যান করতে করতে কিছুটা শূন্য উঠে গিয়েছিল, আর মহিলার ধ্যান ভাঙতে মহিলাটি মাটিতে পড়ে যায়। মহিলাটি তার হিংস্র চাহনিতে জুলেখাকে বলল, তোদের দুইটাকে আমি মেরে ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে মহিলাটি জুলেখার দিকে তেড়ে আসতে থাকে। মহিলাটি জুলেখার শরীরে যেই হাত দিতে রাখবে, ঠিক তখনই তার চোখ ম্যাজিশিয়ানের শরীরে তার চোখ আটকে যায়। মহিলাটির সাথে সাথে মাথা ধরে বসে পড়ল, আর একবার ডানে আরেকবার বামে আরেকবার সামনে বারবার হেলে পড়ছে, যেন মহিলাটি কিছু অস্বাভাবিক কিছু অনুভব করছে। সে যেন এক মস্তিষ্কের ভেতর থেকে চোখের সামনে আসা ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে, আর বারবার যেন চিৎকার করে উঠছে। তার চিৎকার যেন গাছের ডালাগুলো যেন নড়ে উঠলো। গাছের উপরে হাজারো কাক যেন এসে কা কা করতে শুরু করলো। মহিলাটি ধীরে ধীরে ম্যাজিশিয়ানের কচি শরীরে কচি হাতটা চাপ দিয়ে ধরলো, আর অমনি মহিলাটি বিদ্যুতের শক খাওয়ার মতো শক খেয়ে বট গাছের গোড়ায় গিয়ে পড়ে গেল। মহিলাটি গাছের গোড়ায় গিয়ে পড়তেই মহিলাটির শ্যামলা বর্ণের শরীরটা ধীরে ধীরে সাদা হতে শুরু করলো। সাদা হতে হতে এতটাই সাদা হয়ে গেল যে তার সামনে দুধকে সাদা বললেও কম হবে। তার শরীরে আলোক রশ্মি যেন আরো বেশি চমকাতে শুরু করলো। তার জমাট বাঁধা চুল নিমিষেই জট খুলতে রীতিমতো হাওয়ায় ভাসতে শুরু করলো, আর তার চুল চোখ পুরো শরীর যেন সাদা সাদা আলোক রশ্মি বের হতে শুরু করলো। তার সৌন্দর্য, তার এমন রূপ দেখে জুলেখা ও আহমেদ ভয় পাবে কি অবাক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। তাদের কাছে মনে হতে শুরু করলো এই যেন জান্নাত থেকে হুল পড়ি মাটিতে নেমে এসেছে। তার শরীর থেকে এক অজানা সুঘ্রাণ যেন বেরিয়ে আসতে শুরু করলো, যেন তার শরীরের ঘ্রাণটা এই পৃথিবীর কোনো ফুলের ঘ্রাণ হতেই পারে না। এই ঘ্রাণটা যেন জান্নাত থেকে আসা এক সুঘ্রাণ, যেন এই বট গাছের সামনে জান্নাতের দরজা খুলে গেছে। মহিলাটি ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করলো, আর তারপর মহিলাটি প্রথমবারের মতো বলে উঠল, ওরে আমার সামনে নিয়ে আয় বলতেছি। অত সাধারণ কোনো মানব সন্তান না, ওরে তো আল্লাহর উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। ওর সম্পর্কে তোরা কি জানিস? ওর আসল পরিচয় কি? তোরা আসল বাপ মা না। আমি সব দেখেছি। ওর বাপ মা সম্পর্কে তোরা কি দেখেছিস? কিচ্ছু জানিস না। আর তোদের তো গ্রাম থেকে বের করে দিছে। এখন কই যাবি? নিজেরাও জানাস না। আয় সামনে আয়, তোরা ডরাইস না। তোদের আমি কোনো ক্ষতি করবো না। আমার এমন রূপ দেখা ভয় পাইস না। আমার এমন রূপের পিছনে অনেক রহস্য লুকায় আছে, অনেক হাহাকার লুকায় আছে। এমনি এমন ভয়াবহ রূপের অধিকারী হই নাই। মহিলাটির কথা শেষ হতেই জুলেখা এবং আহমেদ মহিলাটির সামনে গেল। জুলেখা তার কাপড়ের আঁচল দিয়ে ম্যাজিশিয়ানকে ঢেকে রাখলো। তারা সামনে যেতেই মহিলাটি তার সাধারণ রূপে ফিরে আসে এবং বলল, তোরা নিশ্চয় ভাবতেছিস আমার এমন রূপ কেমন হলো। তোদের ছোট্ট করে একটা কথা কই, তোরা তো
বলা তোর ওই ম্যাজিশিয়ানের আসল রূপ দেখছস তাই না? এই পোলা জন্মের থেকে যা শক্তি রূপ করছে না, ওটা কিন্তু ফ্রিতে পাইছস। আর সামনে যাইতে যাইতেও যত বড় হবে তত অনেক বড় শক্তির অধিকারী হবে। তোর পোলা অনেক শক্তি, কিন্তু আমি কেমনে পাইছি জানোস? শত শত তান্ত্রিকরে মাইরা, শত শত তান্ত্রিকরে বলি দিয়া তান্ত্রিকরা শক্তি পাওয়ার জন্য বলি দিত ছোট ছোট বাচ্চাকে, আর আমি শক্তি পাওয়ার জন্য বলি দিছি তান্ত্রিকদের। আমার এই কাজের কুবসি দেখোস না? এখানে শত শত তান্ত্রিকের কাটা মাথা লাগানো আছে। তোরা নিশ্চয় ভাবতেছস আমি এগুলো কেন কইতাছি তোরে, ভাবতেছস না? জলেখা কিরে জিজ্ঞেস করবি না কেন কইতাছি? জিজ্ঞেস করবি না? মহিলাটির কথা শেষ হতে জুলেখা বলে উঠলো, কেন বলছেন? আমাকে এগুলো বলুন না। জুলেখার কথা শেষ হতে মহিলাটা আবারও বলল, তাহলে তোর মুখ দিয়া কথা বাইর হইল। যাই হোক শোন, ও আমার নাম তো বলা হয়নি। আমার নাম হলো কিয়া তান্ত্রিক দুর্গা দেবী। বাপ মা আমার অনেক শখ করে রাখছিল দুর্গা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখ হইয়া গেছি মানুষ রূপী এক ডাইনি। তবে তোরা নিশ্চিন্তে থাক, আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু খারাপ লোককে মারি, যারা নিরীহ মানুষদেরকে মারে আর অত্যাচার করে। শোন তোরা, আমি আশ্রয় দিব, তোরা আমার বাড়িতে থাকিস। আমি তো বাড়িতে বেশি একটা থাকি না। কয় বছর পর যাওয়া পরে নিজেরও জানা নাই, তাই তোরা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই বাড়িতে থাকতে পারবি। আর তো গো এই পোলার আসল পরিচয় জানতে চাস নাকি ওর জন্ম কেমন হয়েছে? মহিলাটির কথা শেষ হতে আহমেদ তখন বলে উঠলো, আমরাও তো কদিন আগে শিওর হয়েছিলাম যে ম্যাজিশিয়ান জন্ম নিশ্চয় উদ্দেশ্য নিয়েই হয়েছে, অলৌকিক শক্তির অধিকারী। কিন্তু কি উদ্দেশ্য আর তার আসল পরিচয় কি সেটা তো জানি না। আপনি জানলে আমাদেরকে একটু বলেন না। আহমেদের কথা শেষ হতে দুর্গা দেবী বলে উঠল, ম্যাজিশিয়ানের জন্মদাতা মায়ের নাম হলো আসমা। সে একজন মানুষ, কিন্তু তার জন্মদাতা পিতা হলো শয়তান। সে পূর্ব দিগন্তের কমপ্রেত। পূর্ব দিগন্তের শয়তানদের কয়েকটা সেক্টর পরিচালনা করে ম্যাজিশিয়ানের জন্মদাতা, আর তার মরার জন্যই ম্যাজিশিয়ানের জন্ম হয়েছে। শোন তোরা যদি ওই পোলারে হারাইতে না চাস, তাইলে ওকে কোনোদিন তার আসল পরিচয় জানাইস না। যেহেতু তোর পোলার জন্ম হয়েছে তোর মারার জন্য, তোরা যতই লোকসনা করস না কেন, কোনোভাবে তার আসল পরিচয় জেনে যাবি। কেননা ভাগ্যের লিখন তো কেউ আটকাতে পারে না। তাও তোরা চেষ্টা করিস তাকে কিছু না জানানোর। আর সেই দিন ম্যাজিশিয়ান তার আসল রূপ জানতে পেরে যাবে, ওই দিন খামরের ছেলের রজতকে মারতে আর ও জানা পথে ছুটে চলবে। যাই হোক, কি থাকবি আমার বাড়িতে? আমি শুধু তোর পোলার লঙ্কা তোরে আশ্রয় দিতেছি, অন্য সময় আশ্রয় দিতাম না। কারণ আমি অনেক কিছু দেখে ফেলাইছি, শুধু আটকানোর ক্ষমতা আমার নাই। কেননা ভবিষ্যৎ পরিবর্তন তো আর করা যায় না। দুর্গা আশ্রয় দিবে জানতে পেরে আহমেদ এবং জুলেখা বেশ খুশি হয়ে যায়, কেননা তাদের তো থাকা এবং খাওয়ার মতো কোনো জায়গা নেই। তারপরে তারা দুর্গা দেবীর সাথে তার বাসায় চলে যায়, আর সেখানেই তারা বসবাস করতে শুরু করলো। তারপর দেখতে দেখতে 5টি বছর পেরিয়ে গেল। ম্যাজিশিয়ানও বড় হয়ে গেল, হাঁটতে পারে, বলতে পারে, আর তাদের সুখের সংসার যেন কাটছিল। দুর্গা দেবী মাঝে মাঝে আসে, 2 থেকে 3 দিন পরে আবারও কোথায় জানে চলে যায়। এভাবে তাদের হাসি খুশি জীবনটা কাটছিল। কিন্তু তাদের এই হাসি খুশি জীবনে শান্তি কেড়ে নেওয়ার জন্য চলতে থাকে আবারও পর্দার ওপারে শয়তানি অদৃশ্য দুনিয়ার সে চক্রান্ত। তবে প্রিয় লিসনার্সগণ, চলুন আবারও পর্দার ওপারে চলে যায়, ঘুরে আসি, জেনে আসি সেখানকার চক্রান্তের ঘটনা। লাল মেঘে আবৃত
আকাশের নিচে খোলা মাঠের লাভা যেন টকপক টকপক করছে। উচ্চতম স্তরে বিশাল এক সিংহাসনে পায়ের উপরে পা তুলে বসে আছে রজত। যেন এত বছর তার ভালো করে কোনো ঘুমই হয়নি। ম্যাজিশিয়ানের নিঃশ্বাসের শব্দে, ম্যাজিশিয়ানের শরীরে রক্ত প্রবাহের কারণে অথবা রজতের দুশ্চিন্তার শেষ সীমানায় পৌঁছে গেছে। রজত চিৎকার করে বলে উঠল, ইনকিলাব! রজতের কর্কশমুখী কণ্ঠে ইনকিলাব বলে ডাকতে ইনকিলাব রজতের চরণে মাথা নুইয়ে ভক্তের অতি সহ্য বলে উঠল, আগে আমার প্রভু, বলুন আমায়, আমি আপনার গোলাম, আদেশ করুন কি করতে হবে। ইনকিলাবের কথা শেষ হতেই রজত বলে উঠল, ইনকিলাব, সার্পেন্টকে ডাক। আমার কানে এসে ম্যাজিশিয়ানের নিঃশ্বাস শব্দ তীরের মতো নিচ্ছে। ম্যাজিশিয়ানকে মরতে হবে। আমার আর থামাতে চাস না ইনকিলাব? তাহলে তোকে কিন্তু শেষ করে দেব। আমার মাথার উপরে ডাইনোসরের হাড় সিংহাসন আমার বসতে হবে। আমার এই পূর্ব দিগন্তের কমরেড হতে হবে। ইনকিলাব, তুই সার্পেন্টকে ডাক। রজতের কথা শেষ হতে ইনকিলাব রজতকে বলে উঠল, আগে আমার প্রভু, আপনার এই দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না যে প্রভু, আমি এখনই সার্পেন্টকে ডাক দিচ্ছি। এই বলে ইনকিলাব এক মুহূর্ত দেরি না করে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়া শুরু করলো। এবং এই মন্ত্র মানুষ্য দুনিয়ার কোনো মন্ত্র নয়। এই ভাষা এই শয়তানি দুনিয়ার ভাষা। এই ভাষা পর্দার ওপারের পূর্ব দিগন্তের শয়তানের নিজস্ব এক ভাষা বা মন্ত্র। ইনকিলাব মন্ত্র পড়া থামিয়ে দিল আর জোরে জোরে বলে উঠল, সার্পেন্ট কোথায়? আমাদের প্রভুর দিগন্তে কমরেডের উত্তরাধিকারী তাকে স্মরণ করেছে। এটা বলতেই রজতের সিংহাসনের নিচে লাভাগুলো যেন টকবক টকবক করে বেড়ে গেল। উত্তপ্ত লাভা থেকে লাভার তৈরি করা ছোট ছোট রক্ত লাল সাপ বের হতে শুরু করলো। চারদিকে ছোট ছোট সাপের ভরে গেল। সাপগুলো নির্দিষ্ট একটা জায়গায় এসে জমায়েত হতে শুরু করলো এবং জমাট বাঁধতে বাঁধতে এক বিশাল আকারের অদ্ভুত ভয়ঙ্কর এক দেহতে রূপান্তরিত হয়ে গেল। দেহটি মাথা ছিল অক্টোপাসের মতো, মাথার তালুতে এক গুচ্ছ কুমিরের লেজের মতো চুল, আর প্রতিটা চুলের মাথায় নীল বর্ণের সাপের মাথা। দেহটি পিঠের হাড় ভেদ করে আরো 4টা হাত যেন বেরিয়ে আসলো। হাতের কবজি থেকে বিশাল আকৃতির নীল বর্ণের সাপের মাথা। দেহটির পেট বাঁচে গর্ত হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসলো আর একটা সাপের মাথা। দেহটির পা দুটো কোনো সাধারণ পা নয়, কেননা পা দুটো লেজ পায়ের জায়গায়। সে কি ভয়ঙ্কর দৃশ্য! কোন সাধারণ মানুষ এমন ভয়ঙ্কর দৃশ্য দেখলে সে বাঁচবে কিনা তার সন্দেহ আছে। ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো আর বলল, তোকে আমার একটা কাজ করে দিতে হবে সার্পেন্ট। রজতের কথা শেষ হতেই সার্পেন্টের পেটের গর্ত দিয়ে এক ভয়ঙ্কর সাপের মাথাটি বেরিয়েছিল। সেই সাপের মাথাটি রজতের আগুনের লাভায় জলজলিত হয়ে পায়ে এসে চুমু দিল আর বলল, আগে প্রভু, আপনি তো আমার সব, আপনার জন্যই তো আমার জীবন হাজির। বলুন কি করতে হবে আমার? কোন গোত্রের জিনকে বিরুদ্ধে আমাকে যুদ্ধে নামতে হবে বলুন, শুধু বলুন আমায়। আমার এই বিষাক্ত সাপের মাথাগুলো ছোবলে একেবারে শেষ করে দিব। সার্পেন্টের কথা শেষ হতে রজত এবার বলে উঠল, তোকে কোন জিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, শুধু একজনকে মারবি, আর সেটা আদম সন্তানকে। 5 বছরের একটা বাচ্চাকে মারবি। রজতের কথা শেষ হতে সার্পেন্ট রজতকে বলল, বিষয়টা খুব ভালো লাগলো প্রভু। সামান্যটা আদম সন্তান, তাও নাকি 5 বছরের বাচ্চা, আর সেটাকে বাড়তে আবার আমাকে লিখতে হবে। ওকে তো আমার শরীরের সংযুক্ত কাঁটায় শেষ করে দেবে। আপনি যখন বলেছেন শেষ করে দেব। সার্পেন্টের কথা শেষ হতে রজত তাকে বলল, সার্পেন্ট, একটা মাথার কামড়ে তার কিছুই যায় আসবে না, সমস্যা নেই, তুই করে দেখ। শোন, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর মাঝে তুই ওই বাচ্চার মৃত লাশ আমি আমার পায়ের নিচে দেখতে চাই। কেননা তাকে মারলে আমি হলাম এই পূর্ব দিগন্তের কমরেড। ওই ডাইনোসরের হাড়ের সিংহাসন আমার জন্য বছরের পর বছর অপেক্ষা করছে। যা আমি কথা দিলাম সার্ভেন্ট, তুই বাচ্চাটিকে মেরে আমার চরণে রাখতে পারলি, আমার সেনাপতি হবি তুই, আমার সৈন্যের দায়িত্বে থাকবি তুই। আর যদি খালি হাতে ফিরিস না, তাহলে তোর 6টা হাতের একটাও থাকবে না। যা সার্পেন্ট যা।
তারপর সার্পেন্ট সেই ভয়ানক মাথাটি রজতের পায়ে চুমু দিল এবং সার্পেন্টের শরীর দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া যেন বেরিয়ে আসতে শুরু করলো। সার্পেন্ট এক বিশাল আকারের সাপের আকৃতি ধারণ করলো আর ফুটন্ত লাভার ভেতরে ঢুকে গেল। প্রিয় লিসনার্সগণ, এতক্ষণ শুনলেন পর্দার ওপারে ম্যাজিশিয়ানের বিরুদ্ধে নতুন করে কি চক্রান্ত হচ্ছে সেই বিষয়ে। এখন না হয় আমরা আবারও আমাদের মানব দুনিয়ায় চলে আসি আর জানি সার্পেন্ট ম্যাজিশিয়ানে কি কি করার চেষ্টা করলো। দুর্গা দেবী সেদিন আহমেদ এবং জুলেখাকে আশ্রয় দেওয়ার পর আহমেদ এই গ্রামের ছোট্ট একটা টঙের দোকানে গিয়ে জীবিকা নির্বাহ করা শুরু করলো। মূলত এই টঙের দোকানে দেওয়ার পেছনেও দুর্গা দেবীর হাতে ছিল, কেননা হঠাৎ করেই তাদের গ্রাম ত্যাগ করার পরে তাদের কাছে কোনো জীবিকা নির্বাহের জন্য টাকা ছিল না, না সে এই গ্রামের কাউকে চিনত। দুর্গা দেবীর সাহায্য করার পেছনেও কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত দুর্গা দেবী তার ঘরের ভেতরে কাউকে থাকা তো দূরের কথা অনুপ্রবেশও করতে দেয়নি। সেই দুর্গা দেবী কিনা তাদের আশ্রয় দিয়েছে, আবার আহমেদকে রুজি রোজগার করার ব্যবস্থা করে দিয়েছে আর আশ্রয় দিয়েছে, তার পেছনে তো রহস্য ছিলই। কেননা ওই দিন ম্যাজিশিয়ানের হাত ধরে ম্যাজিশিয়ানের অতীত, তার বাবা মায়ের পরিচয় সবকিছুই জানছিল, কেননা সবকিছু আগামী 100 বছরে কি ঘটবে সবকিছু দেখে ফেলেছিল। সে দেখে ফেলেছিল ম্যাজিশিয়ান কখন কি ঘটবে, কিন্তু ম্যাজিশিয়ানের ভবিষ্যৎ সম্পর্কে রাজটা রাজি থেকে গেল, কাউকে কিছু বলেনি, কেননা ভবিষ্যৎ সৃষ্টিকর্তার দান আর তার এই শক্তিটাই ছিল যে সৃষ্টিকর্তার দান। শুধু ম্যাজিশিয়ানের সম্পর্কে যে দুর্গা দেবীর ভবিষ্যৎ দেখতে পেয়ে বলেনি এমনটা কিন্তু নয়, সে যে কারোর ভবিষ্যৎ আন্দাজ করতে পারে এবং বলতে পারতো না, কিন্তু একটু সাবধান করে দিত যাতে ভবিষ্যতে কোনো বড় ক্ষতি হলে সে মানসিক এবং মানবিক দুটো শক্তির সাথে মোকাবেলা করতে পারে। তো যাই হোক, আহমেদের দোকানে গেছে। সকাল 11টা বাজে। জুলেখা রান্না করার প্রস্তুতি নিচ্ছে। 5 বছরের অন্ধ বাচ্চা ছেলে ম্যাজিশিয়ান উঠানে বসে খেলা করছে। মাটি দিয়ে পুরো শরীর যেন মেখে গেছে, চারিদিকে পাখি কিচির মিচিরে করছে। হঠাৎ করে পাখির কিচির মিচির শব্দটা থেমে গেল, চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেল। একটু গরম বাতাস জুলেখার কান যেন ঘেঁষে চলে গেল। জুলেখা অনুভব করলো চারিদিকে গরম শীতল হাওয়া যুক্ত সে পরিবেশটা গরম হতে শুরু করলো। জুলেখার গরম লাগতে শুরু করলো। জুলেখার মনে আছে আশেপাশে কিছু একটা আছে, তাদের দিকে যেন একটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুলেখা এসবে পাত্তা দেয় না, কেননা হয়তোবা গরমের মৌসুম, তাই গরমটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। জুলেখা মুরগির খোয়ারের সামনে চলে যায় মুরগির ডিম আনতে, কেননা জুলেখারা আজ মুরগির ডিম রান্না করার সিদ্ধান্ত নিয়েছিল। আর জুলেখা মুরগির খোয়ারের দরজাটি খুলে দিতেই মুরগি এক এক করে বের হতে শুরু করলো। জুলেখা আবারও রান্নাঘরে রান্না করতে লাগলো এবং অদৃশ্য সার্পেন্ট হাওয়ায় ভেসে এসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাজিশিয়ানের দিকে। মুখে একে তাচ্ছিল্যের হাসি আর মনে মনে বলতে থাকে, আমার প্রভু রজত কিনা শেষে এই অন্ধ বাচ্চাটিকে মারতে পাঠালো। এটা কি তো আমার পালিত পিঠে থাকা আমার গর্ভসাপী মেরে ফেলবে, এটাকে মারতে আমার কেন লাগবে? অদৃশ্য সার্পেন্ট তার পিঠে সে সাপটিকে বলে উঠল, অনেকদিন তো হলো অদম সন্তানকে কামড় দিয়ে ছটফট করতে দেখিস না, তাই না? যা, সামনে থাকা ওই বাচ্চাটাকে কামড় দিয়ে 2 দাঁতের বিষাক্ত বিষ প্রবেশ করিয়ে দিয়ে আয়, যা। সার্পেন্টের কথা শেষ হতে সার্পেন্টের পেছনে থাকা সেই সাপটি তার পেছন থেকে বেরিয়ে আসলো আর মাটিতে আছড়ে পড়লো। সাপটি মাটিতে আছড়ে পড়তে দৃশ্যমান হয়ে উঠলো আর তার এই ভয়ানক লাভায় জর্জরিত রং পরিবর্তন করে সাধারণ একটা সাপ ধরা পড়ার মতো রং হয়ে গেল। সাপটি ম্যাজিশিয়ানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ম্যাজিশিয়ান একই তো বাচ্চা, তারপর আবার অন্ধ। তার অনুভব করে একটা জিনিস বোঝার ক্ষমতা থাকলেও সে এখন মাত্র 5 বছরের বাচ্চা, দেয় কিশোরের মতো এতটাও মাথার ব্রেন তার সতেজ হয়ে ওঠেনি যে সবকিছুই বুঝতে পারবে। ম্যাজিশিয়ান তার মতো করে খেলা করে যাচ্ছে আর এদিক দিয়ে সার্পেন্টের বিষাক্ত সাপটি ম্যাজিশিয়ানের দিকে তেড়ে আসছে। সাপটি ম্যাজিশিয়ানের কাছে চলে আসলো। ম্যাজিশিয়ান সামনে এসে এই সাপটিকে ফুঁসতে ফুঁসতে শুরু করলো এবং জুলেখা তো রান্না কাজে ব্যস্ততায় সে বুঝতেও পারেনি যে তার ছেলের সামনে কি বিপদ নেমে এসেছে। সাপটি হঠাৎ ম্যাজিশিয়ানের শরীরে কামড়ে দিয়ে বসে এবং ম্যাজিশিয়ান ব্যথায় কান্না করে চিৎকার
করে উঠল। ম্যাজিশিয়ান চিৎকার শুনে জুলেখার রান্না থেকে দৌড়ে ম্যাজিশিয়ানের কাছে চলে আসলো আর দেখতে পায় ম্যাজিশিয়ানের শরীরে একদম যেন ঢিল হয়ে যাচ্ছে। জুলেখা ম্যাজিশিয়ানের এমন অবস্থা দেখে হাও মাও করে কাঁদতে শুরু করলো। জুলেখা দেখতে পায় ম্যাজিশিয়ানের পাশে একটা সাপ মরে পড়ে আছে। ম্যাজিশিয়ানের চোখ কালো হয়ে যাচ্ছে। ম্যাজিশিয়ানের পাশে মৃত সাপটি হঠাৎ করে হাওয়ার সাথে মিশে গেল। জুলেখার এমন দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে গেল। একটা সাপ তার চোখের সামনে কিভাবে ভ্যানিশ হয়ে গেল। জুলেখা বুকের ভেতরে বোচড় দিয়ে উঠে, কেননা জুলেখা যে এত বেশি ভয় পেয়ে এতগুলো বছর পার করে এসেছে, আজ তার চোখের সামনে ভয়াবহ কিছু দেখলো। সেও আহমেদ সব সময় একটা ভয়ের উপরে দিন পার করেছে। সে আবারও ওপারে কিছু মহাবিপদ অপেক্ষা করছে তার সামনে দাঁড়ানো। আর ম্যাজিশিয়ানের আসল পরিচয় ম্যাজিশিয়ান আর গ্রামের মানুষ যদি জেনে যায় তাহলে তাদের কি হবে, ম্যাজিশিয়ানের কি হবে? জুলেখা দেখতে পায় ম্যাজিশিয়ানের নীল শরীরটা আবার স্বাভাবিক হয়ে গেল। সার্পেন্টের এই দৃশ্য দেখে সার্পেন্টের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো, কেননা ম্যাজিশিয়ান যে সাপটাতে কামড় দিল আর সেই সাপটা মারা গেল, সেই সাপটা ছিল সার্পেন্টের শরীরের সবচাইতে বিষাক্ত অংশ, সবচেয়ে শক্তিশালী সাপ। সার্পেন্ট আরো জানতো এই ছোট্ট ম্যাজিশিয়ান জন্মের পরে এই শক্তি নিয়ে জন্মেছিল। ম্যাজিশিয়ান যে কোনো অস্বাভাবিক শক্তি নিজের মাঝে নিয়ে তার শক্তিতে রূপান্তরিত করে ফেলতে পারে, আর সেটার সাহায্য করে ম্যাজিশিয়ানের পুরো শরীর, ম্যাজিশিয়ানের মস্তিষ্ক। আর ম্যাজিশিয়ানের জন্মের পর ডাকিনী লিলিথ যখন ম্যাজিশিয়ানকে তার স্তনের বিষাক্ত দুধ পান করিয়ে বাড়তে চেয়েছিল, আর লিলিথের বিষাক্ত দুধ ম্যাজিশিয়ানের শরীরে প্রবেশ করে, সেটা তার শরীরের শক্তিতে রূপান্তরিত করে এবং লিলিথের স্তনের কামড় দিয়ে বসে উল্টো ডাকিনী লিলিথকে মেরে ফেলেছিল। আর সেই লিলিথ বিষাক্ত দুধ প্রবেশ করে, তারপর ম্যাজিশিয়ানের রক্ত আরো বেশি শক্ত হয়ে গেছিল, বিষাক্ত হয়ে গেছিল। আর তার ফলে সার্পেন্ট যে সাপটিতে কামড় দিতে পাঠিয়েছিল সেই সাপটি ম্যাজিশিয়ানকে কামড় দিয়ে উল্টো সাপটাই মারা যায়। এত কিছু তো সার্পেন্ট জানতো না। অদৃশ্য সার্পেন্ট ম্যাজিশিয়ানকে জীবিত আর তার শরীরের বিষাক্ত অংশে সাপটিকে মরে রীতিমতো থালতে রাগে কচ কচ করতে করতে শুরু করলো। আর সে সেখান থেকে চলে গেল তাদের অদৃশ্য দুনিয়ার পর্দার ওপারে। পর্দার ওপারে গিয়ে সার্পেন্ট হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে পড়ল রজতের চরণে। সার্পেন্টকে খালি হাতে বসে থাকতে দেখে রজত রাগে যেন গজ গজ করতে শুরু করলো। রজতের মাথার দুই শিঙের মাঝে নীল আভার আগুন যেন দাও দাও করে জ্বলে উঠল এবং রজতের সার্পেন্টের বুকে একটা লাথি মারল। সার্পেন্ট ছিটকে মাটির উপরে লাভার উপরে পড়ল আর রজত চিৎকার করে বলে উঠল, তুই খালি হাতে আসছিস কেন? হ্যাঁ, তুই খালি হাতে কেন মুখ নিয়ে চলে আসছিস? সত্যি করে বল, এত বড় বড় কথা বলে গেলি, কই ম্যাজিশিয়ানের লাশ কই? তোকে আমি মেরে ফেলবো। সিডর তো ম্যাজিশিয়ানের সাথে না পেরে পালিয়েছে, আমার সামনে আর আসে না। ওকে আমি এখনো যদি আমার সামনে পাই না শেষ করে দেব। এটা বলার পরেই প্রথমবারের মতো রজতের সেনাপতি সহ রজতের সভায় মজুদ থাকা প্রত্যেকে শয়তানটাকে দেখতে পেল রজতের আরো ভয়াবহ রূপ। সবাই দেখতে পায় আকাশ থেকে যেন বিদ্যুৎ যেন আকাশ থেকে নামছে, আর উল্টো করে মাটির উপরে লাভাগুলো যেন বৃষ্টির মতো করে পড়তে শুরু করলো। রজতের পিঠের উপরে দুটো পাখনা 6টা পাখনা হয়ে গেল। রজত সার্পেন্টের বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরলো আর বলে উঠল, তুই ম্যাজিশিয়ানকে না মেরে আমার কাছে কেন এসেছিস? সার্পেন্ট তখন রজতকে বলল, প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমার শেষ একটা সুযোগ দিন প্রভু, আমি ওকে এবার ছাড়বো না। সার্পেন্টের কথা শুনে রজত সার্পেন্টের বুক থেকে তার পাটা সরিয়ে দিল আর বলল, যা, তোকে আবারও সুযোগ দিলাম। একটা কথা মনে রাখ, ম্যাজিশিয়ানকে না মারতে পারলে ইবলিসের সন্তান বলে নিজের পরিচয় দিবি না, আর আমার সামনে আসবি না। যদি আমার সামনে আসিস না তাহলে আমি তোকে মেরে ফেলবো। যা, এখান থেকে চলে যা। রজতের কথা শেষ হতেই সার্পেন্ট সেখান থেকে চলে যায়। রাত 11টা হবে। আহমেদ, জুলেখা এবং ম্যাজিশিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন, আর বাহিরে হাওয়ায় ভেসে অদৃশ্য সার্পেন্ট ক্রোধে আগুনে যেন ফিরে যাচ্ছে, যে এই বাচ্চার জন্য কিনা তার রজতের কাছে অপমানিত হতে হয়েছে। আর মনে মনে বলে যাচ্ছে সার্পেন্ট, তোকে আমি ছাড়বো না রে ম্যাজিশিয়ান, ছাড়বো না।
এবার আমি কি খেলা করে দেখবি? আমি তোর হাতে তোর বাবা আহমেদের খুন করাবো, তারপর তোকে মারবো, এক এক করে সবটাকে মারবো। বাইরের সার্পেন্ট তার তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে ঘরের দিকে, যেন সব বাহির থেকে দেখতে পাচ্ছে ভেতরে তারা ঘুমাচ্ছে। সার্পেন্ট রক্তাক্ত লাল লাভার মতো করে টুকটুকে লাল চোখ দিয়ে হিংস্রভাবে তাকিয়ে আছে আহমেদের দিকে, যেন সার্পেন্ট কিছু একটা করতে যাচ্ছে। সার্পেন্ট আহমেদের দিকে একে হিংস্র চাহনিতে বিড়বিড় করে কিছু একটা পড়ে যাচ্ছে। আহমেদের ঘুম যেন আরো বেশি গভীর হতে শুরু করে, আর আহমেদ একটা স্বপ্নের মায়া খেলায় আটকাতে শুরু করে। আহমেদ দেখতে পায় আকাশ তার সাদা আলো হারিয়ে জ্যোৎস্নার আলোয় আলোকিত করে রেখেছে চারিদিক। কালো মেঘ আচ্ছন্ন করে ফেলেছে চারিদিকের চাহনিটা, যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মশল ধারায় তছনছ শব্দে বৃষ্টি হচ্ছে, আর গাছের পাতা গড়িয়ে পানি যেন টুপটুপ করে মাটিতে পড়ছে। আহমেদ দেখতে পায় সে বৃষ্টির পানিতে তার পুরো শরীর ভিজে জর্জরিত হয়ে আছে। আহমেদ দেখতে পায় এই বৃষ্টিতে ভিজে চারজন লোক একটি লাশের খাটিয়া কাঁধে তুলে হেঁটে কবরস্থানের দিকে যাচ্ছে। আমি তো একটু ভালো করে তাকালে দেখতে পায় একটা লোক কালো আলখাল্লা জাতীয় কিছুটা পড়ে আছে এবং মুখগুলো তেমন বোঝা যাচ্ছে না। আহমেদ তাদের সাথে যোগ দেবার জন্য এগুতে থাকে। তখনই সেই চারজনের থেকে একজনের লোক আহমেদের দিকে দেখতে পায় আর আহমেদকে ডাক দেয়, কিরে আহমেদ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। আহমেদ তাদের কথা শুনে একটু পা চালিয়ে তাদের সামনে যায়। তখন আহমেদ অনুভব করে চারজন গায়ে থেকে রীতিমতো পচা লাশের দুর্গন্ধ আসছে। আহমেদ প্রথমে ভাবে হয়তোবা লাশটা থেকে এমন দুর্গন্ধ নির্গত হচ্ছে, কিন্তু না। আহমেদ আরো কাছে যাওয়ার পরে বুঝতে পারে এই গন্ধ তো চারটা আলখাল্লা পরিহিত লোকের গা থেকে আসছে। আহমেদ দেখতে পায় বৃষ্টির সাথে বাতাসগুলো তাল মিলিয়ে বইতে শুরু করেছে এবং গাছের ডানার সাথে বাড়ি খাচ্ছে। আহমেদ দেখতে পায় আলখাল্লা পরিহিত লোক চারটি মাথার উপরে কাপড়টি যেন একদম একসাথে সরে আছে। আহমেদ একদম যেন অবাক হলো, আর তার চেয়ে আরো বেশি অবাক হলো, তার ভয় পেয়ে গেল আহমেদ যখন তার মুখ দেখতে পেল। আলখাল্লা পরা মাথার অংশটি যখন সরে গেল আর আহমেদের সামনে তাদের চারজন লোক মুখে দৃশ্যমান হয়ে উঠল, তখন আহমেদ দেখতে পেল এই চারজন লোক তো আহমেদ নিজেই। কিভাবে সম্ভব? আহমেদের মতো হুবহু দেখতে সবার চেহারা, এবং আহমেদের কাছে মনে হতে থাকে আহমেদ যেন আয়নায় নিজের মুখ দেখছে, নিজের প্রতিচ্ছবি দেখছে। আহমেদ একদম ভয় পিছিয়ে গেল। আহমেদ দেখতে পেল তার কপাল বরাবর একটা লাল দাগ, আর যেন সেখানে কেউ ধরল এবং অশ্রু দিয়ে খোদাই করে দিয়েছে, আর সেখান দিয়ে বেরিয়ে আসলো লাল উত্তপ্ত আলো। আহমেদ ভয়ে একটু ঢোক গিলল আর ভয়ে ভয়ে বলেই ফেললো, কে আপনারা? আমাদের মুখে এই কথাটা শুনে চারজন লোক একসাথে হেসে উঠলো আর বলল, আমরা হলাম তুই। আমাদের কাঁধে কার লাশ দেখবি? দেখ। এই বলে লাশের খাটিয়াটি তারা মাটিতে রাখলো। আমাদের লাশের মুখটা দেখার আগে চমকে উঠলো। এটা দেখে যে মশল ধারায় বৃষ্টি হচ্ছে, এতটা ঘন ঘন বৃষ্টির ফোঁটা হচ্ছে, অথচ লাশের শরীর তো দূরে থাক, লাশের খাটিয়াটির উপরে কোনো পানি পড়ছে না। আহমেদ যেন সেখানে জমে গিয়েছিল, এতটা পরিমাণে ভয় পাচ্ছিল আহমেদ। সেই চারজন থেকে একজনের লাশটা বুক থেকে উঠালো। কাপড় সরাতে আহমেদের বুকটা ধুকধুকানি যেন বেড়ে গেল। আহমেদ দেখতে পায় এটা আর কারো লাশ নয়, এটা তার নিজের লাশ। আহমেদ দেখতে পায় মুখটা তার নিজের, কিন্তু চেহারাটা একদম বিভৎস হয়ে গেছে। চোখ দুটো একদম যেন উপড়ানো, চোখের কিনারা দিয়ে লাল লাল রক্ত চিকন করে বের হচ্ছে। আহমেদ দেখতে পায় কপালে চামড়ানি শুধু মাংস রয়েছে। আহমেদ দেখতে পায় তার ঠোঁটের উপরের অংশটি যেন কেউ চাকু দিয়ে কেটে ছড়িয়ে দিয়েছে। আহমেদ দেখতে পায় লাশের খাটের চারপাশে আহমেদের মতো দেখতে লাশটির চারপাশে কালো কুচকুচি কালো সাপের বাচ্চা যেন ঘুরে ঘুরে করছে। আহমেদ দেখতে পায় বাতাসে তার পায়ের অংশ কাপড়টি যেন সরে গেল। আহমেদ আরো দেখতে পায় একটি সাপের বাচ্চা পশুর মতো করে সাপটি কামড়ে কামড়ে আহমেদের মতো দেখতে লাশটির পায়ের নখ দিয়ে খেয়ে ফেলেছে। আহমেদের দেখতে পায় আহমেদের উপরের চোখগুলো জায়গাটা থেকে যেন দুইটা চোখ সবুজ ধোঁয়ার মতো করে বের হতে শুরু করলো। সেই ধোঁয়া আহমেদের চোখ দিয়ে ঢুকতে শুরু করলো। আহমেদ কাশতে শুরু করলো, কাশতে কাশতে বৃষ্টি ভেজা মাটিতে লুটিয়ে পড়লো আর ঘুমের মাঝে যেন জ্ঞান হারালো। আহমেদ জ্ঞান হারানোর পর অদৃশ্য সার্পেন্ট এবার ঘরের বাইরে থেকে এবার জুলেখাকে দিয়ে তাকালো।
এবং ক্রোধ ভরা চোখ নিয়ে তাকালো। এবার যেন ঘুমের মধ্যে জুলেখার সাথে কিছু একটা করতে যাচ্ছে সার্পেন্ট জুলেখার দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। জুলেখাও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো স্বপ্নের একটা অজানা ভয়ঙ্কর দুনিয়ায়, যে দুনিয়ার সম্পর্কে জুলেখা কিছুই জানে না। যাই হোক, জুলেখা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো। জুলেখা দেখতে পায় জুলেখা একটা দিঘির সামনে দিকে কিছু মহিলা গোসল করছে। জুলেখা দিঘির ঘাটের সামনে গেল এবং জুলেখা দেখতে পেল মহিলাটি কাপড় পরে আছে আর কাপড়ের আঁচল দিয়ে মুখটা ঢাকা। জুলেখা দেখতে পায় ঘাটের কিছুটা দূরে চুলায় পানি রাখলে পানি গরম যেভাবে করে হওয়া শুরু করে ঠিক সেভাবে পানিগুলো যেন মহলকাচ্ছে আর সেখানে পানি ধোয়ার মতো করে বাষ্পীয় আকার ধারণ করলো। জুলেখা দেখতে পায় দিঘির পানির রং পরিবর্তন হলো এবং একটু জোরে করে লাল লাল হয়ে যাচ্ছে। জুলেখা সব দৃশ্য দেখে ভয়ে যেন নিচের পায়ের চলন শক্তিটুকু হারিয়ে ফেলল। জুলেখা সেখান থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। জুলেখা দেখতে পায় সে টকবক করা ভলকানো পানির থেকে সাপ যেন ভেসে উঠছে। জুলেখা দেখতে পায় প্রতিটা সাপ একদম কুচকুচে কালো। জুলেখা দেখতে পায় সেই সাপগুলো ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে আসতে থাকলো। জুলেখা দেখতে পায় সাপ ছোট ছোট সেই মহিলার দিকে এগোচ্ছে, তত বেশি সাপ আয়তন বৃদ্ধি পাচ্ছে। জুলেখা সাপ সাপ বলে চিৎকার করতে থাকে কিন্তু মহিলার কানে যেন জুলেখার ডাক পৌঁছাচ্ছে না। জুলেখা দেখতে পায় সাপগুলো একটা একটা করে মহিলার দিকে এগিয়ে আসছে আর একটা একটা করে মহিলার সাপ পেঁচিয়ে ধরেছে। মহিলার সাপটা পেঁচিয়ে ধরার পর মহিলা আমারও বাঁচার জন্য কাঁদতে শুরু করলো। তখন জুলেখা দেখতে পায় মহিলার মুখের সেই প্রতিটা চেহারা যেন ধীরে ধীরে বিভৎস হয়ে আছে। দেখে মনে হচ্ছে মহিলার মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে। মহিলাটি একদম ঝলসে গেছে। মহিলাটির মুখের চামড়া আলগা হয়ে খসে খসে পড়ছে আর হঠাৎ করে চারপাশে বাঁশির বাতাস যেন ভেসে আসতে লাগলো। সাথে আমারও কান্নার শব্দ, আমার কখনো শিয়ালের ডাক চারিদিকে বেরিয়ে আসতে শুরু করলো। জুলেখা আল্লাহ বলে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। জুলেখা তার কানে তরল জাতীয় কিছুটা অনুভব করলো। জুলেখা তার হাতের সামনে আনতে দেখতে পায় হাতে রক্ত লেগে আছে। অর্থাৎ এই নিশ্চিত হাসি, কান্না এবং শিয়ালের ডাকের তীব্রতা জুলেখার কানের পর্দা যেন ফেটে গেছে। জুলেখা চোখের ঘোলাটে দেখতে শুরু করলো। জুলেখা মাথা ঘুরতে শুরু করলো আর হঠাৎ করে জুলেখাও আহমেদের মতো ঘুমের মাঝে জ্ঞান হারিয়ে ফেললো। আহমেদ এবং জুলেখা তাদের দুজনের আবারও জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই তারা দুজনেই দুজনকে আবিষ্কার করে একটু লাল আচ্ছন্ন এক আকাশের নিচে, চারপাশে টুকটুকে লাল আবরণ এবং বর্ণের সবকিছু, চারদিকে শুধু আগুন আর আগুন। আর তারা দুজনেই দেখতে পায় সে লাল আভার আগুনের মাঝে বিশাল আকারের একটা কালো ছায়া আর তার হাতে অস্ত্র জাতীয় কিছু একটা। তারা লাল আভার ফলে দেখতে পাচ্ছে না পেলেও ভালো করে বুঝতে পেরেছিল কি হতে পারে এটা। প্রিয় লিসনার্সগণ এবং প্রিয় যশু ভাই, আজ এই পর্যন্তই লিখলাম। আগামী সপ্তাহে আবারও কথা হবে। আর একটা কথা না বললেই নয়, আগামী সপ্তাহে ম্যাজিশিয়ানের সিজন 1 শেষ হয়ে যাবে, সিজন 2 শুরু হবে তার পরপরই ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ ম্যাজিশিয়ান সিজন 1 এর শেষ পর্বটি অনেক বেশি ভালো লাগবে, যদিও ভয়ঙ্কর কিছু পেতে চলেছেন। যাওয়ার আগে আরেকটা কথা বলবো, কথাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, নিজস্ব মতামত জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নাইম শেখ বলছিলাম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।